আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। আজ 32 নম্বর সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে বাস ভাড়া 10% বৃদ্ধি পেল কিন্তু যাত্রী সংখ্যা 10% হ্রাস পেল, ফলে বাসের আয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা তোমরা করার চেষ্টা করো। যেহেতু এটা প্র্যাকটিস পেপার, তাই সুযোগ হলে এটাকে প্র্যাকটিস পেপার হিসেবে ট্রিট করো এবং প্রতিটা প্রশ্ন 20 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো, তারপরে উত্তরটা দেখে নিও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো একবার দেখে নাও। দেখো অঙ্কটা দুভাবে করা যায়। একটা তো হচ্ছে বেসিক একটা ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যেটা হ্রাস পাবে সেখানে মাইনাস বলবো, আর যেখানে বৃদ্ধি পাবে সেখানে আমি প্লাস বলবো। বাস ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটার মান আমি +10 বললাম, যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে। যাত্রী সংখ্যা 10% হ্রাস পেয়েছে, তাই আমি এখানে -10 করলাম। এদের মধ্যে একটাকে x আর একটাকে y ভেবে এই ফর্মুলাটায় বসিয়ে দাও। আমি যদি x এর মান +10 ভাবি তাহলে এখানে +10 বসাবো, y এর মান -10 তাই এখানে -10 বসাবো। এখানে x ইন্টু ওয়াই আছে, অর্থাৎ x কে আর y কে গুণ করব। আগে সাইন গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, x এর ভ্যালুও 10, y এর ভ্যালুও 10, নিচে 100। এটা যদি কাটি তাহলে এখান থেকে আসছে -1%। খেয়াল রেখো এটা হচ্ছে নেট, যে রেজাল্ট আসবে সেটা হবে পার্সেন্টেজে। এখানে বলেছে বাসের আয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। আমি দেখলাম বাসের আয় মাইনাস হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে। কত পার্সেন্ট? 1% হ্রাস। তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে না পারো তাহলে এইভাবেও তুমি ভাবতে পারো যে বাস চালিয়ে ইনকাম কত হচ্ছিল। আমি বলবো ইনকাম কত হচ্ছে। ইনকাম সমান কি হবে? যাত্রীর সংখ্যা এবং প্রতি যাত্রী কত করে ভাড়া দিচ্ছে সেটাকে গুণ করলে আমার ইনকাম আসবে। আমি মনে করলাম যে যাত্রী ছিল 10 জন এবং প্রত্যেক যাত্রী ভাড়া দিত 10 টাকা করে, তাহলে আমার ইনকাম ছিল 10 10 এ 100 টাকা। বলতে পারি 10 জন যাত্রী প্রত্যেকে 10 টাকা করে ভাড়া দিলে আমার ইনকাম হবে 100 টাকা। এবারে বলছে বাস ভাড়া 10% বৃদ্ধি পেল। 10 টাকা ছিল, 10% বৃদ্ধি পাচ্ছে। 10% মানে কি? 10 টাকার 10% মানে 1 টাকা বৃদ্ধি পেল, মানে এখন ভাড়া হলো 11 টাকা। আর বলছে যাত্রী সংখ্যা 10% হ্রাস পেল। যাত্রী 10 ছিল, 10% হ্রাস পাচ্ছে। 10% মানে 1 কমে যাচ্ছে, অর্থাৎ এখন যাত্রী সংখ্যা 9। এখন 9 জন যাত্রী প্রত্যেকে ভাড়া দিচ্ছে 11 টাকা করে, তাহলে এখন আয় কত হবে? 9 11 99। আমি দেখলাম 100 আয় ছিল, 99 আয় হয়ে গেল, অর্থাৎ 100 টাকায় কমলো 1 টাকা। 100 টাকায় 1 টাকা কমলো মানে 1% হ্রাস পেল, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, কিছু পরিমাণ টাকা থেকে এ 10% নিল, এরপর বি বাকি থাকা টাকা থেকে 20% নিল। এখন 3600 টাকা অবশিষ্ট থাকলে প্রথমে কত টাকা ছিল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো কিছু পরিমাণ টাকা বলেছে, আমি মনে করছি সেই টাকাটার পরিমাণ 100। এই টাকাটা থেকে এ 10% নিয়ে নিচ্ছে। 100 10% মানে কি? 10 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে এ 10 টাকা নিয়ে নেওয়ার পর টাকা কত বাকি থাকছে? 100 থেকে 10 বাদ দাও, 90 টাকা বাকি থাকলো। এই যে বাকি টাকা থাকলো সেখান থেকে বি 20% নিচ্ছে। এই বাকি টাকা থেকে বি 20% টাকা নিচ্ছে। 90 এর 20% মানে হচ্ছে 18 টাকা। তাহলে বি যদি 90 থেকে 18 টাকা নিয়ে নেয় তাহলে বাকি কত থাকবে? তোমরা বলবে 90 মাইনাস 18 সমান 72 টাকা বাকি থাকবে। বলছে যে এখন বাকি বা অবশিষ্ট আছে 3600 টাকা।
আমি দেখছি বাকি থাকছে 72 ইউনিট, প্রশ্নে বলছে 3600 টাকা, অর্থাৎ 72-এর ভ্যালু হচ্ছে 3600 টাকা। বোঝা যাচ্ছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এটা জাস্ট কাটো, 50 দিয়ে কাটছে। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50 টাকা। বলেছে প্রথমে কত টাকা ছিল, আমি ধরেছিলাম প্রথমে 100 টাকা ছিল, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 1 এর ভ্যালু যদি 50 হয়, 100-র ভ্যালু হবে 50 ইন্টু 100, অর্থাৎ 5000 টাকা, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, বার্ষিক 11% সরল সুদের হারে কত টাকা সুদে মূলে 6 বছরে 747 টাকা হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 11% ইন্টারেস্ট, অর্থাৎ প্রতি বছর 100 টাকা রাখলে আমি 11 টাকা ইন্টারেস্ট পাবো। 100 টাকা রাখছি, প্রতি বছরে যদি 11% করে আমি ইন্টারেস্ট পাই এক বছরে, তাহলে 6 বছরে কত ইন্টারেস্ট পাবো? তোমরা বললো 6 11 66%। বোঝা যাচ্ছে? প্রতি বছর 11% করে 6 বছরে 66% ইন্টারেস্ট পাবো। তার মানে আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, 6 বছরে 66 টাকা ইন্টারেস্ট পাবো, তাহলে আমি হাতে সুদে মূলে কত টাকা পাবো? আসল টাকা পাবো 100 এবং ইন্টারেস্ট পাবো 66, অর্থাৎ মোট পাবো 166 ইউনিট। বোঝা যাচ্ছে? এখানে বলেছে 6 বছরে সুদে মূলে 747 পাচ্ছি, আমি দেখছি যে সুদে মূলে 166 ইউনিট পাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে এই 166 ইউনিটের ভ্যালু অবশ্যই 747। বোঝা যাচ্ছে? তাহলে আমি লিখবো এই 166 ইউনিটের মান হচ্ছে 747 টাকা। একের ভ্যালু হবে 747 বাই 166। কি চেয়েছে? যে কত টাকা, কত টাকা মানে আসল টাকা, আমি আসল টাকা ধরেছিলাম 100, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু কত, এটাই প্রশ্ন। 747 ইন্টু 100 বাই 166, এটাকে আমি 2 দিয়ে কাটছি, আর এটা 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে উত্তর হবে 450 টাকা, অর্থাৎ আসল টাকার পরিমাণ 450, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল? এটার জন্য 10 সেকেন্ড সময় পাবে, 20 সেকেন্ড না। সময় শেষ। দেখো প্রথমে ছাত্র সংখ্যার অনুপাত ছিল 2:3:5, অর্থাৎ 5 আর 3 8 আর 2 10 জন যদি থাকে, অর্থাৎ 10 বলবো না, 10 ইউনিট বলবো, 10 ইউনিট যদি থাকে, তারপর প্রত্যেকটা ক্লাসে 20 জন করে বৃদ্ধি পাওয়ার পর এখন রেশিও হয়েছে 4:5:7। দেখো এই ক্লাসে 2 জন ছিল, 4 জন হয়ে গেছে, মানে 2 ইউনিট বেড়েছে। এই ক্লাসে 3 ছিল, 5 হয়েছে, আমি দেখছি 2 ইউনিট বেড়েছে। এই ক্লাসে 5 ছিল, 7 হয়েছে, অর্থাৎ 2 ইউনিট বেড়েছে। আমি দেখলাম যে প্রতিটা ক্লাসে 2 ইউনিট করে স্টুডেন্ট বেড়ে গেছে, কিন্তু প্রশ্নে বলেছে যে প্রতিটা ক্লাসে 20 জন করে বৃদ্ধি পেয়েছে। আমি বলছি 2 ইউনিট, ওরা বলছে 20 জন, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 জন, 1 ইউনিটের ভ্যালু 10 জন। বলেছে প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল? আমি একটু আগে বলেছি প্রাথমিক ছাত্র সংখ্যা ছিল 5 + 3 + 2 = 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত? বোঝা যাচ্ছে? 1 এর ভ্যালু 10 হলে 10 এর ভ্যালু হবে 100 জন, অর্থাৎ প্রথমে 100 জন ছিল, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, 34,000 টাকা 2 জন পুরুষ, 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় বলেছে
যে দুজন পুরুষ আছে, তিনজন মহিলা, পাঁচজন বালক। পুরুষ, মহিলা এবং বালকের কথা বলেছে। দুজন পুরুষ, তিনজন মহিলা, পাঁচজন বালক, এখানে সংখ্যা দেওয়া আছে। আর এখানে বলেছে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1। অর্থাৎ একজন পুরুষ যদি 3x টাকা পায়, একজন মহিলা পাবেন 2x টাকা এবং একজন বালক পাবে x টাকা। আমি রেশিওটাকে এইভাবে 3x 2x x করেছি। এটা কি? এটা হচ্ছে প্রতিজন। অর্থাৎ একজন পুরুষ যদি 3x টাকা পায়, একজন মহিলা পাবেন 2x টাকা, একজন বালক পাবে x টাকা। প্রশ্নে বলেছে একজন পুরুষ কত টাকা পেল, আমি দেখছি একজন পুরুষ 3x টাকা পেয়েছে, অর্থাৎ 3x এর ভ্যালু কত, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। বুঝতে পারছো? 3x এর ভ্যালু যেটা সেটাই উত্তর হবে। এরপরে আর অঙ্কটা করতে হয় না। তার কারণ কি, এই যে অপশানগুলো দেখা যাচ্ছে, এই অপশানগুলোর মধ্যে একটাই 3-এর গুণিতক আছে, সেটা হচ্ছে অপশান নাম্বার এ, আর কোনোটা কিন্তু 3-এর গুণিতক না। তাই এটা উত্তর হতে বাধ্য। বোঝা যাচ্ছে এটা উত্তর হবে, দশমিকে কোথাও নেই, মানে 3-এর গুণিতক আছে, এটাই উত্তর হবে। তবু যারা অঙ্কটাকে পুরোটা দেখতে চাইছো, আমি আর একটু করে দিচ্ছি। আমি বললাম কি প্রতি পুরুষ 3x টাকা পাবে। এখানে বলেছিল যে প্রতি পুরুষ কত টাকা পাবে, অর্থাৎ 3x এর মান কত আমাকে বার করতে হবে। দেখো এখানে দুজন পুরুষ ছিলেন, প্রতি পুরুষ যদি 3x টাকা পান তাহলে দুজন পুরুষ 6x টাকা পাবেন। প্রতি মহিলা 2x টাকা পাচ্ছেন, তাহলে তিনজন মহিলা 3×2 = 6x টাকা পাবে। প্রতি বালক x টাকা করে পেলে পাঁচজন বালক 5x টাকা পাবে। তাহলে তিনজনে মিলে মোট কত পাবে? 6 6 12 5 17x টাকা পাবে। কিন্তু মোট 34,000 টাকা ভাগ হয়েছে, তাহলে আমি বলবো এই 17x এর মান হচ্ছে 34,000। বোঝা যাচ্ছে? x এর মান কত? তোমরা বলবে 2000। কি চেয়েছিলাম? 3x। একজন পুরুষ কত টাকা পেয়েছিল? একজন পুরুষ 3x টাকা পেয়েছে, অর্থাৎ 3x এর ভ্যালু কত সেটা চেয়েছে। x এর ভ্যালু 2000 হলে 3x এর ভ্যালু হবে 6000 টাকা, যেটা অপশন নাম্বার এতে এসেছিল। এই এতটা করার দরকার লাগে না যদি অপশন এরকম পুয়োর দেয়। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, এ ও বি যথাক্রমে একই সময় 40 কিমি/ঘন্টা ও 50 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। যদি এ বি এর থেকে 15 মিনিট বেশি সময় নেয় যাত্রা শেষ করতে, তবে যাত্রাপথের দূরত্ব কত? বোঝা যাচ্ছে? চলো তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো একটা নির্দিষ্ট যাত্রাপথের কথা বলা হয়েছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স হয়। যাত্রাপথের দূরত্ব, তার মানে যাত্রাপথটা নির্দিষ্ট ছিল। যদি যাত্রাপথ নির্দিষ্ট হয় তবে এই ডি এর মানকে 1 মনে করে নেয়। যেটা নির্দিষ্ট হবে সেটাকে 1 মনে করো। তাতে সুবিধে কি হবে? এস এর ভ্যালু হবে 1/t, অর্থাৎ স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে। তাহলে আমি এখান থেকে মনে রাখবো, ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে স্পিড আর টাইমের রেশিও পরস্পর উল্টো হয়। এখানে দেখো এ আর বি এর স্পিডের রেশিও বলা ছিল। স্পিডের রেশিও কত? এ এর স্পিড 40, বি এর স্পিড 50, তাহলে রেশিও হচ্ছে 40:50। খেয়াল রেখো স্পিডের রেশিও কাটবে না, স্পিডের রেশিও কাটবে না, এরকমই রাখবে। টাইমের রেশিও কি হবে? আমি বলেছি স্পিডের রেশিওর উল্টো রেশিও হচ্ছে টাইমের রেশিও, অর্থাৎ টাইমের রেশিও হবে 50:40। আমি টাইমের রেশিওটাকে কাটতে পারি, অর্থাৎ 5:4 টাইমের রেশিও। এর যদি 5 ইউনিট সময় লাগে তাহলে বি এর লাগছে 4 ইউনিট। তাহলে এখানে দেখো এ বি এর থেকে 15 মিনিট বেশি সময় নিচ্ছে। আমি দেখছি এ যদি 5 ইউনিট সময় নেয়, বি 4 ইউনিট নিচ্ছে, তাহলে এ 1 ইউনিট সময় বেশি নিচ্ছে। কেন? এর 5 লাগছে, এর 4 লাগছে, তাহলে এ এর বেশি লাগছে 1 ইউনিট সময়। প্রশ্নে বলেছে 15 মিনিট সময় বেশি লাগছে, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 15 মিনিট। তাহলে 4 ইউনিটের মান কত হবে? 1 এর মান যদি 15 হয়, 4 এর মান হবে 60 মিনিট বা 1 ঘন্টা। বোঝা যাচ্ছে? তাহলে বি, এই যে বি এর ডাটা, বি এর 1 ঘন্টা সময় লেগেছে। বোঝা যাচ্ছে? বি এর যাত্রা শেষ করতে 1 ঘন্টা সময় লেগেছে।
আমরা কি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বি এর টাইম লেগেছে 1 ঘন্টা গুণিতক বি এর স্পিড কত 50, ওই জন্য স্পিডটাকে কাটতে বারণ করেছিলাম। তার কারণ তোমরা এখানে বি এর স্পিড যদি কেটে দাও তাহলে 5 ইউনিটের ভ্যালু বেরোবে, উত্তর কিন্তু হবে না, তাই এই স্পিডের রেশিওকে কাটবে না। বোঝা যাচ্ছে? তাহলে বি এর স্পিড আমি জানি 50, সেটা এখানে বসালাম। বি এর টাইম 1, তাহলে ডিস্টেন্স হচ্ছে 50 কিমি, যেটা অপশন নাম্বার ডি তে আছে। যাত্রাপথের দূরত্ব চেয়েছিল, সেটা বেরোলো 50 কিমি। পরের প্রশ্ন, দেখো এখানে দিয়েছে বাসের গতিবেগ একটি গাড়ির গতিবেগের 3/4 অংশ। গাড়িটি 320 কিমি যায় 5 ঘন্টায়, বাসটি 336 কিমি যেতে কত সময় নেবে? এটার জন্য 10 সেকেন্ড সময় দেবে। সময় শেষ, আমি আর সময় এটার জন্য দেবো না, তার কারণ এটা খুব সোজা অঙ্ক। গাড়িটা 320 কিমি যায় 5 ঘন্টা। গাড়ি যদি 320 কিমি 5 ঘন্টা যায় তাহলে প্রতি ঘন্টায় কত যাবে? তোমরা বলবে 64 কিমি, অর্থাৎ গাড়ির বেগ হচ্ছে 64 কিমি পার ঘন্টা। বোঝা যাচ্ছে? বাসের গতিবেগ গাড়ির গতিবেগের 3/4 অংশ, তাহলে বাসের গতিবেগ আমি কি বলবো? গাড়ির যে গতিবেগটা আছে তার 3/4 অংশ হচ্ছে বাসের গতিবেগ, অর্থাৎ বাসের গতিবেগ 48 কিমি পার ঘন্টা। বলছে বাসটা 336 যেতে কত সময় লাগে? বাসকে যেতে হবে 336, বাস প্রতি ঘন্টায় যদি 48 করে যায় তাহলে বাসের সময় লাগবে 7 ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আছে। বোঝা যাচ্ছে? 336 যেতে হবে, প্রতি ঘন্টায় 48 করে গেলে 7 ঘন্টা সময় লাগছে। পরের প্রশ্ন, ক্লাসে ছাত্রের সংখ্যা 24 জন, তাদের মধ্যে একজন যার বয়স 18 বছর চলে গিয়ে তার জায়গায় নতুন একজন ছাত্র আসায় সবার গড় বয়স 2 মাস করে কমে গেল। নতুন ছাত্রের বয়স কত? এটাও খুব সোজা অঙ্ক, 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। সময় শেষ। দেখো 24 জন ছাত্র ক্লাসে ছিল, একজন চলে গেল এবং তার জায়গায় আর একজন এলো, অর্থাৎ 24 জনই কিন্তু ছাত্র থাকলো। এটাকে ইকুয়াল রিপ্লেসমেন্ট বলা হয়। যতজন যাবে ঠিক যদি ততজনই চলে আসে তাহলে আমরা তাকে ইকুয়াল রিপ্লেসমেন্ট বলবো। তাহলে আমি দেখলাম 24 জনই থাকলো, কিন্তু এই 24 জনের এখন 2 মাস করে গড় বয়স কমে গেল। প্রত্যেকের যদি 2 মাস করে কমে যায় তাহলে 24 জনের 24 দুগুণে 48 মাস কমে যাচ্ছে। 48 মাস মানে কত বছর? 12 মাসে যদি 1 বছর হয় 48 মাস হবে 4 বছর। তার মানে যে এলো সে আসার ফলে 4 বছর কমে গেল, 4 বছর কমে গেল। দেখো একজন যাচ্ছে যার বয়স ছিল 18, সে চলে গেছে। এবার আর একজন এলো, আসার ফলে 4 বছর কমে যাচ্ছে। 4 বছর কেন মোট বয়স কমে যাচ্ছে? তার কারণ যে আসছে সে এই 4 বছরটাকে কম নিয়েই আসছে। বোঝা যাচ্ছে? 18 বছরের যে ছিল সে চলে গেছে, আর একজন যে আসছে সে আসার ফলে 4 বছর বয়স কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে আসছে সে নিশ্চয়ই কম বয়স নিয়ে আসছে। কতটা কম বয়স নিয়ে আসছে? যে যাচ্ছে তার বয়স লিখবো মাইনাস যে আসছে, তার জন্য যত বছর কমছে সেটাকে আমি মাইনাস করলে আমি বলবো যে নতুন আসবে তার বয়স 14 বছর, যেটা অপশন নাম্বার সি তে আছে। এই অঙ্কটা এই জায়গায় 1-এর 3 করে নাও, এটা ভুল আছে। এটার মান নির্ণয় করো, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গায় আমি 1-এর 2 সমান এ, 1-এর 3 সমান বি আর 1-এর 4 সমান সি ধরছি। তাহলে এই জায়গাটায় এ এ এ এ ইন্টু এ ইন্টু এ এ কিউব লিখতে পারি। এই জায়গাটা তাই বি ইন্টু বি ইন্টু বি বি কিউব। এই জায়গায় সি ইন্টু সি ইন্টু সি সি কিউব। এই জায়গায় কি আছে? -3 এ বি সি। বোঝা যাচ্ছে?
একই রকম ভাবে নিচে যদি 1-2 জায়গায় আমি a বসাই তাহলে এখানে a ইন্টু a স্কোয়ার, 1-3 জায়গায় b বসালে b ইন্টু b স্কোয়ার এবং 1-4 জায়গায় যদি c বসাই এটা হবে c স্কোয়ার, মাইনাস এই জায়গায় হাফ ইন্টু 1-3 অর্থাৎ এই দুটো গুণ হচ্ছে ab, প্লাস 1-3 ইন্টু 1-4 অর্থাৎ b ইন্টু c, প্লাস 1-4 ইন্টু 1-2, 1-4 মানে হচ্ছে c আর 1-2 মানে a অর্থাৎ এই জায়গায় আসবে ac। এই ফর্মুলা একটা তোমাদের মনে রাখতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca বা ac। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে এইটার ফর্মুলা। এবার এইটাকে যদি আমি ব্র্যাকেট খুলি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, এই পুরো পোর্শনটা দেখো কেটে যাবে, তাহলে আমাদের উত্তর হবে a প্লাস b প্লাস c। a এর মান 1-2, b এর মান 1-3 আর c এর মান 1-4। এটাকে সরল করো, লসাগু হবে 12, এখানে আসছে 6, এখানে 4, এখানে 3 অর্থাৎ 13/12। 13/12 মানে হচ্ছে 1/1 যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, দুই প্রকার সংকর ধাতুতে রূপা ও তামার অনুপাত যথাক্রমে 5:1 ও 7:2। এই দুই প্রকার সংকর ধাতু কোন অনুপাতে মিশ্রিত করলে তার মধ্যে 80% রূপা থাকবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে রূপা আর তামার কথা বলা হয়েছে। রূপা প্রথম প্রকার সংকর ধাতুতে রূপা ও তামার অনুপাত হচ্ছে 5:1 ও 7:2। আমি যদি প্রথম প্রকারের রূপা দেখি, এখানে 5:1 ছিল, এই একটা কেটে দিচ্ছি এখানে, তাহলে রূপার পরিমাণ হবে 5/6 অংশ হয়েছে। দ্বিতীয় প্রকারে দেখো, আমি পুরোটাই রূপো, এটা তামা না, এটা রূপোই, দুটোতেই রূপো, এটা হচ্ছে প্রথম প্রকার, এখানে দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারে রূপার পরিমাণ 5/6 অংশ, দ্বিতীয় প্রকারে রূপার পরিমাণ 7/9 অংশ, দেখতে পাচ্ছ। আর যখন সংকর ধাতু হচ্ছে তখন অনুপাত হচ্ছে 80% রূপা। 80% রূপা মানে কি 80/100 রূপো থাকবে। আমি যদি 20 দিয়ে কাটি এটা হবে 2/5, আমি এটা মাঝখানে লিখলাম। দেখো আমরা অ্যালিগেশন প্রসেস যখন করব তখন সেম আইটেম থাকতে হবে, সবগুলোকে রূপো করো, সবগুলোকে তামা, রূপার সঙ্গে তামা করো না, রূপো থাকবে তামা থাকবে, নয় তামা দেবে এখানে তামা এখানে তামা আর এখানে গড় তামার পরিমাণ, অথবা এখানে রূপোর পরিমাণ এখানে রূপোর পরিমাণ এখানেও রূপোর পরিমাণ, এই মাঝখানে যেটা বসবে সেটা হবে গড়। আমরা জানি অ্যালিগেশন প্রসেসে এই দুটোকে বিয়োগ করে এখানে লিখতে হয়, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখবো এবং যেটা অনুপাত আসবে সেটাই আমাদের উত্তর। কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে এইভাবে বিয়োগ করতে আমাদের টাইম লাগে, তাই এটাকে এড়িয়ে যাওয়ার জন্য আরেকটুখানি কাজ করো, এই যে 5, 6 আর 9 আছে এদের লসাগু বার করে নাও। 9, 5 আর 6 খেয়াল করছো এই যে ফিগারগুলো আছে হরের মধ্যে এদের লসাগু বার করো। এই যে লসাগু বেরোচ্ছে 90, 5, 6, 9 এদের এলসিএম কত হচ্ছে 90। এই 90 দিয়ে সবগুলোকে গুণ করে নাও, সবগুলোকে যদি গুণ করি তাহলে দেখবে এই জায়গায় আসছে 6, 15, 90, এই জায়গায় 9, 10, 90, এখানে 5, 18, 90, তাহলে কত আসবে? এখানে আসবে 5, 15, 75, এখানে আসবে 7, 10, 70 আর এখানে আসছে 18 দুগুণে, কিছু ভুল হলো, এটা কাটাকুটিটা ভুল হয়েছে, এখানে 4, 20, 80, 5, 20, 100, এটা 4/5 হয়েছিল, এখানে আসবে 4, 18, 72। বোঝা যাচ্ছে? দেখবে খেয়াল করে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাঝে কোনো একটা সংখ্যা যেন এটা হয়। বোঝা যাচ্ছে? আমি এই দুটোকে বিয়োগ করে এখানে লিখবো, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখবো, অর্থাৎ রূপো ও তামার রেশিও হবে 2:3, যেটা অপশন নাম্বার বি তে আছে। ভুল বলা হলো, বলা হচ্ছে যে দুই প্রকার সংকর ধাতু কোন অনুপাতে মিশ্রিত করব, অর্থাৎ প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার মিশ্রণের অনুপাত হবে 2:3, যেটা অপশন নাম্বার 2 এ আছে। পরের প্রশ্ন,
এটার মান কত বলেছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এই জায়গাটায় যদি আমি ক্যালকুলেশন করি কি আসবে, 225, সরল যদি করি 225 প্লাস 64, 225 প্লাস 64 হবে 289 বাই 225, এটাকে জাস্ট সরল করলাম। এটাকে যদি রুটটাকে বার করো তাহলে হবে 17 289 এর রুট এবং 15 225 এর রুট, কিন্তু এই মান কত দেওয়া ছিল 1 প্লাস এক্স বাই 15। দেখো আমি এইটাকে এরম লিখতে পারি 1/2 এর 15, 1/2 এর 15কে আমি লিখতে পারি 1 প্লাস 2 এর 15। এবারে বলেছে এই মানটা ছিল 1 প্লাস এক্স বাই 15, জাস্ট কম্পেয়ার করো বা 1 1 কেটে দাও এখান থেকে এবং 15 15 কেটে দাও, তাহলে এক্স এর মান হবে 2। সেটাই চাইছি, এক্স এর মান কত আমি দেখলাম, তার মান হচ্ছে 2, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। এ বি সি একটি ব্যবসা শুরু করে, এক বছরে এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 অংশ এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পায়? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এ 1/3 পাচ্ছে, বি 1/4 পাচ্ছে, তাহলে এ আর বি মিলে 1/3 প্লাস 1/4 পাচ্ছে। বাকিটা কে পাবে? সি পাবে। আমি দেখতে পাচ্ছি সি পাচ্ছে 1 মাইনাস 1/3 প্লাস 1/4, বোঝা যাচ্ছে এ বি দুজনে মিলে যা পাচ্ছে সেই টাকাটা যদি 1 থেকে মাইনাস করি তাহলে সি পাবে। তাহলে সি কত পাবে? এটাকে সরল করলে আসছে 4 3 7, 7/12, অর্থাৎ 5/12 অংশ সি পাচ্ছে। কিন্তু প্রশ্নে দিয়েছে সি 5,000 টাকা পাচ্ছে, আমি দেখলাম সি পাচ্ছে 5/12 অংশ, 5/12 অংশের ভ্যালু ওরা দিয়েছে 5,000 টাকা। এটা যদি কাটি তাহলে 1/12 অংশের ভ্যালু 1,000 টাকা। কি চেয়েছে যে এ কত টাকা লভ্যাংশ পায়, এখানে বলা ছিল এ 1/3 অংশ লভ্যাংশ পায়। দেখো এখানে 1/12 অংশের ভ্যালু 1,000, আমি যদি এইটাকে 1/3 করতে চাই তাহলে 4 দিয়ে 1/12কে গুণ করব, তবেই 1/3 অংশ আসবে। আমি বাঁদিকে 4 দিয়ে গুণ করলাম মানে এদিকেও 4 দিয়ে গুণ করব, অর্থাৎ এই দিকে আসবে 4,000 টাকা আর এই দিকে আসবে 1/3 অংশ। 1/3 অংশের ভ্যালু 4,000 টাকা আসছে। প্রশ্নে বলেছে এ কত পায়, এ 1/3 পেত, 1/3 এর ভ্যালু আমি বার করলাম 4,000 টাকা, মানে এ পাবে 4,000 টাকা, যেটা অপশন নাম্বার বি তে আছে। এক ব্যবসায়ী যদি দ্রব্যের ধার্য মূল্য 40% বাড়িয়ে লিখে রাখেন এবং ক্রেতাকে 10% ছাড় দেন, তবে তার লাভের পরিমাণ কত হবে? 10 সেকেন্ড সময় দেবো এটার জন্য, সময় শুরু এখন। সময় শেষ। দুভাবে করা যেতে পারে অঙ্কটা। একটা, একটু আগে যেরকম বলেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এখানে বসিয়ে দাও। ধার্য মূল্য 40 বাড়াচ্ছে, ক্রেতাকে 10 ছাড় দিচ্ছে, ছাড় দিচ্ছে মানে মাইনাস, বাড়াচ্ছে মানে প্লাস, অর্থাৎ একটাকে প্লাসের ভ্যালু করো আর আরেকটাকে মাইনাসের ভ্যালু দাও। এক্স এর ভ্যালু যদি প্লাস, ওয়াই এর ভ্যালু যদি -10 হয়, তবে প্লাস মাইনাসে মাইনাস এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 40 ইন্টু 10/100 আসবে। এখান থেকে পাচ্ছি 30 আর এখান থেকে 4 একে 4, অর্থাৎ 26%, যেহেতু প্লাস হচ্ছে তাই 26% তার লাভ হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। দ্বিতীয় প্রসেস, 100 টাকা, আমি সিপি এসপি আর মার্ক প্রাইসের কথা বলছি। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য 40% বাড়াচ্ছে, অর্থাৎ 140 টাকা ধার্য মূল্য হচ্ছে। এবার এই ধার্য মূল্যের উপর ক্রেতাকে 10% ছাড় দিচ্ছে, 140-এ 10% ছাড় মানে 14 টাকা ছাড় দিচ্ছে।
140 টাকার জিনিসে 14 টাকা ছাড় দেওয়া মানে বিক্রি করছে কত টাকায়? 126। 140 থেকে 14 বাদ দিলে 126 হয়। আমি দেখলাম একটা জিনিসের কেনা দাম 100 টাকা, তাকে বিক্রি করছে 126 টাকা, তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? 26 টাকা। 100 টাকা 26 টাকা লাভ মানে 26% লাভ, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, সুমনা একটি দ্রব্য চৈত্র সেলে কিনলে 25% ছাড় পায়, আবার নগদ মূল্যে কিনলে 20% আরো ছাড় পায়, তবে নগদ মূল্যে চৈত্র সেলে ওই জিনিসটি কিনলে সে কত ছাড় পাবে? এটাও 10 সেকেন্ড সময় দেবো। সময় শুরু এখন। সময় শেষ। এটাও একই অ্যাপ্লিকেশন, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। 25% ছাড় পাচ্ছে মানে -25 ছাড়, মানে তোমাকে ছাড় দিয়েছে মানে কিছু ছেড়ে দিয়েছে, মাইনাস করে দিয়েছে। আর 20% আরো ছাড় পাচ্ছে, অর্থাৎ আরো তোমাকে মাইনাস করে দিচ্ছে টাকা। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু মাইনাস, এখানে কি হবে? এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, এক্স ইন্টু ওয়াই বাই 100। 4 25 100, 4 5 20, -45 থেকে +5 বাদ দিলে -40, অর্থাৎ সে 40% ছাড় পেল। বলছে জিনিসটা কিনলে সে কত ছাড় পাবে? আমি দেখছি জিনিসটা কিনলে সে 40% ছাড় পাবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। যদি এইভাবে না ভাবে 100 ভাবতে, তাও অঙ্কটা হতো। 100 টাকা মনে করো জিনিসটার দাম, 25% ছাড় পাচ্ছে, তাহলে জিনিসটা সে 75 টাকায় কিনবে। কিন্তু বলছে এই যে টাকাটা আসছে তার উপর আরো 20% ছাড় দিচ্ছে, 75-এর 20% মানে 15 টাকা ছাড় পাচ্ছে, তার মানে জিনিসটা সে 60 টাকায় কিনছে। 60 টাকায় কিনছে। 100 টাকার জিনিস যদি সে 60 টাকায় কেনে, তবে ছাড় পাচ্ছে কত? তোমরা বলবে 40 টাকা। 100 টাকায় 40 টাকা মানে 40%, যেটা অপশন নাম্বার বি তে আছে। এ একটি কাজ 15 দিনে করে, বি যদি দিনে 50% অধিক দক্ষতা সম্পন্ন হয়, তবে এ এবং বি একত্রে কাজটি কত দিনে করবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে বলেছে এ এবং বি একত্রে কাজটি কত দিনে করবে। যদি এ এক্স দিনে কাজ করে, বি ওয়াই দিনে কাজ করে, তবে এ আর বি একত্রে করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। এই বেসিক ফর্মুলাটা তোমরা সবাই জানো। তার মানে আমাকে দেখতে হবে যে এ কত দিনে কাজ করে আর বি কত দিনে কাজ করে। এ 15 দিনে কাজ করে বলে দিয়েছে, অর্থাৎ আমি একটা ভ্যালু পেয়ে গেছি। বি কত দিনে কাজটা করে যদি আমি বার করতে পারি, তবে আমি এই ফর্মুলা পেলে উত্তর বার করতে পারবো। এটা হচ্ছে মূল টার্গেট। এখানে বলেছে বি যদি 50% অধিক দক্ষতা সম্পন্ন হয়। এ আর বি এর মধ্যে দক্ষতার কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বি 50% অধিক, এর দক্ষতা যদি 100 হয়, বি এর থেকে 50% বেশি। 50% বেশি মানে কি? 150 হবে বি এর দক্ষতা। বোঝা যাচ্ছে? দক্ষতার রেশিও ঠিক উল্টো রেশিও হচ্ছে সময়ের রেশিও। তার মানে এ যদি 150 দিনে কাজ করে, তাহলে বি কাজ করবে 100। এই রেশিওটা ঠিক উল্টো রেশিও হবে এইটা। তার কারণ হচ্ছে যার দক্ষতা কম তার সময় বেশি লাগবে, যার দক্ষতা বেশি তার সময় কম লাগবে। তাই দক্ষতার উল্টো রেশিও হয় সময়। আমি যদি এইটাকে কাটি, তাহলে সময়ের রেশিও হচ্ছে 3/2, অর্থাৎ এর যদি 3 ইউনিট সময় লাগে, বি এর সময় লাগবে 2 ইউনিট। কিন্তু বলেছে এর 15 দিন সময় লাগে। এটাকে 5 দিয়ে গুণ করে 15 পাওয়া যাচ্ছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো বি এর সময় লাগবে 5 দুগুণে 10 দিন। তাহলে এর সময় 15, বি এর সময় 10, আমি এখান থেকে বার করলাম। আমি জানি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জানলে দুজনে কাজটা কত দিনে করে এই ফর্মুলায় বসিয়ে দেবো। আমি এক্স এর ভ্যালু পেয়েছি 15, ওয়াই এর ভ্যালু পেয়েছি 10, 15 প্লাস 10 এখানে লিখলাম। 15 ইন্টু 10 বাই 25, 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, অর্থাৎ দুজনে কাজটা করবে 6 দিনে, যেটা অপশন নাম্বার সি তে আছে। একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের 20% ভোট দেয়নি।
প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? খেয়াল রেখো, মোট ভোট বলতে টোটাল যারা ভোটার আছে সেই কথাটা বলা হয়েছে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই জায়গায় ভাষাটা আরেকবার খেয়াল করো, তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। মোট ভোট বলতে বোঝানো হবে ভোট যতগুলো পড়েছে। মোট ভোটার যারা ছিল তারা কিন্তু সবাই ভোট দিতে আসেনি, যারা ভোট দিয়েছে, ভোট যারা দিয়েছে তাদের ভোটের কত শতাংশ ভোট তিনি পেয়েছেন সেটাই কিন্তু প্রশ্নে বলেছে। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি মোট ভোটার এটা যদি 100 জন ধরি, তার মধ্যে 20% ভোট দেয়নি, 20% অর্থাৎ 20 জন যদি ভোট না দেয় তবে ভোট দিয়েছে, অর্থাৎ মোট ভোট কত পড়েছে? 100 থেকে 20 বাদ দাও 80। এই ভোটের বিজয়ী প্রার্থী 65% পেয়েছে। 80 এর 65% যে জিতেছে সে পেয়েছে। 80 65% কত হচ্ছে একটু দেখে নাও। 5 13 65, 5 20 100, 4 20 80, অর্থাৎ 52। এবারে দেখো, আমি দেখছি যে 80 জন যদি ভোট দেয় তার 65% অর্থাৎ 52টা ভোট তিনি পেয়েছেন। এখানে ভাষার গন্ডগোলের জন্য একটু সমস্যা হচ্ছে। 65% এখানে বলে দিয়েছে যে প্রদত্ত ভোটের 65% তিনি পেয়েছেন, অর্থাৎ 80 জন যদি ভোট দেন তার 65% যিনি জয়ী হয়েছেন তিনি পেয়েছেন। এখানে চেয়েছে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে। মোট ভোট বলতে এখানে মোট ভোটারের কথা বলা হচ্ছে। মোট ভোটার কত? 100, তার মধ্যে তিনি 52 পেয়েছেন। 100-এ 52 পেয়েছেন মানে 52% তিনি ভোট পেয়েছেন, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো, যদি এটা আমি ভাবতাম যে 80-র মধ্যে 52 পেয়েছে, 100-এ কত? 65%ই আসবে, তার কারণ বলেই দিয়েছে যে 80 65% 52 পেয়েছে। তাই প্রশ্নের ভাষা দেখে যা মনে হচ্ছে যে মোট ভোট বলতে ওই অঞ্চলে যতজন ভোটার আছে, ভোট দিক বা না দিক, যতজন ভোটার আছে তার কত পার্সেন্ট তিনি পেয়েছেন সেটা দেখছি 52%। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন। একজন ছাত্র 35% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, অন্য একটি ছাত্র 60% নম্বর পেয়ে 5 নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পায়, তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। 35% একজন নাম্বার পেয়েছে, 15 নম্বরের জন্য ফেল করলো, মানে যা নাম্বার পেয়েছে তার থেকে আরো 15 নম্বর বেশি পেলে সে পাস করতো, অর্থাৎ এটা হচ্ছে পাস নাম্বার বলতে পারি। আর একজন 60% নাম্বার পেয়েছে, পেয়ে 10 নম্বর বেশি পাচ্ছে, অর্থাৎ 60% যে নাম্বারটা হচ্ছে তার থেকে 10 কম পেলে সে পাস করতো, অর্থাৎ পাস নাম্বারটা পেত। বোঝা যাচ্ছে? তাহলে এটাও হচ্ছে পাস নাম্বার। আমি এখানে বলছি পাস নাম্বার এটা, এখানে বলছি পাস নাম্বার এটা। পাস নাম্বার যেহেতু ইকুয়াল তাই আমি এটাকে ইকুয়াল করলাম। 60%-এর দিকে 35%টা নিয়ে চলে এসো, আর 10-কে 15-র দিকে নিয়ে চলে যাও। তাহলে 60 থেকে 35 বাদ দিলে 25%-এর ভ্যালু হচ্ছে 15 আর 10-এ 25। 25%-এর ভ্যালু যদি 25 হয় ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর, আমি জানি সর্বোচ্চ নম্বর সবসময় 100%। 25-এর ভ্যালু 25 হলে 100-এর ভ্যালু 100 হবে, অর্থাৎ 100% বা সর্বোচ্চ নম্বর হচ্ছে 100, যেটা অপশন নাম্বার ডি তে আছে। কিছু পরিমাণ টাকা সরল চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এটি 8 গুণ হবে? 10 সেকেন্ড সময়, অঙ্কটা খুব সোজা।
সময় শেষ। মনে করো এক্স টাকা আছে, 15 বছরে দ্বিগুণ হয়, এক্স টাকাটা দ্বিগুণ অর্থাৎ 2x হচ্ছে কত বছরে? 15 বছর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে টাকাটা 1 বছরের শেষে পাওয়া যায় সেটাই আবার পরের বছরের মূলধন হয়, অর্থাৎ এই টাকাটা আবার দ্বিগুণ হবে, 2x টাকা দ্বিগুণ হচ্ছে মানে 4x হবে, আবার 15 বছর লাগবে। আবার দেখো এটা যেটা দ্বিতীয় বছরের শেষে টাকা আসছে সেটা কিন্তু তৃতীয় বছরের প্রথমে মূলধন হয়ে যায়, এই টাকাটা আবার দ্বিগুণ হবে অর্থাৎ 8x হয়ে যাবে, সময় লাগবে ওই 15 বছর। বলেছিল যে কত বছরে 8 গুণ হবে, দেখো আমি x টাকা নিয়ে কারবার শুরু করেছি, 8 গুণ 8x টাকা হয়ে গেছে, মোট কত বছর লাগলো? 15 প্লাস 15 প্লাস 15 অর্থাৎ 3 15 45 বছর লাগবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে কোনো না এটা কোন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? 10 সেকেন্ড সময়, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো লাস্ট লাইনে বলেছে যে এখানে যে উত্তর আছে 9 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা অপশন থাকবে যেটাকে 9 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। 9 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করার সিস্টেম কি? ডিজিট সাম করব, অর্থাৎ অঙ্ক যেগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়। এই অঙ্কগুলোকে যদি যোগ করি 7 7 14 আর 6 20 1 21, 21 9 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। 8 আর 3 11 6 17 1 18, 18 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা উত্তর হতে পারে। 3 আর 2 5, 5 10, 2 12, 12 কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না। 6 আর 3 9 আর 3 12 আর 3 15, 15 কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাই উত্তর হবে না, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, বাস ও ট্রেনের বেগের অনুপাত 15:27, একটি গাড়ি 9 ঘন্টায় 720 কিমি যায়, বাসের বেগ গাড়ির বেগের 3/4 অংশ, ট্রেনটি 7 ঘন্টায় কত পথ যাবে? কিছুক্ষণ আগেই একটা এরকম অঙ্ক করিয়েছি, তাই এই অঙ্কটা তোমাদের আমি কাজ হিসেবে দিলাম। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 43, 91 এবং 183 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এখানেও একই রকম একটু ভুল হয়েছে, কোনো না করে এটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 43, 91 এবং 183 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো এখানে বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে আমি গসাগু করব, এটা তো ঠিক, কিন্তু গসাগুটা কখন করব জানো? বলেছে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, যখন এই টার্মটা থাকবে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটাকে আগে বিয়োগ করো, যে বিয়োগফলটা বেরোবে সেই বিয়োগফলগুলোর গসাগু করবে, সেটাই হবে আমাদের উত্তর। এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে 43, 91, 183, আমি প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করছি, 91 থেকে 43, 183 থেকে 91 এবং 183 থেকে 43, প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করো। এটা বিয়োগ করলে কত আসছে? 48, এটা বিয়োগ করলে 92 এবং এটা বিয়োগ করলে আসছে 140। এই যে সংখ্যাগুলো বেরোলো এইগুলোর গসাগু নির্ণয় করো, সেটাই তোমাদের উত্তর হবে। এগুলোর গসাগু কত হবে? এগুলোর গসাগু হবে 4, তাই বৃহত্তম সংখ্যাটা হবে 4, যেটা অপশন নাম্বার এ তে আছে।
অমল দুটি গাড়ির প্রত্যেকটি 90,000 টাকায় বিক্রি করে একটি 20% লাভে অপরটি 20% ক্ষতিতে বিক্রি করা হলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে নির্ণয় করুন। অমল দুটি গাড়ির প্রত্যেকটি 90,000 টাকায় বিক্রি করে, এখানে একটা দাঁড়িয়ে হওয়া উচিত। একটি 20% লাভে এবং অপরটি 20% ক্ষতিতে বিক্রি করা হলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে নির্ণয় করুন। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই অঙ্কটাই একই রকম ভাবে এই সূত্রে ফেলে দাও, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। একটায় 20% লাভ হয়েছে আর একটায় 20% ক্ষতি হয়েছে। লাভ হয়েছে বলে প্লাস, ক্ষতি হয়েছে বলে মাইনাস। এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। x ইন্টু ওয়াই আছে, অর্থাৎ এই দুটোকে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস, x এর ভ্যালু y এর ভ্যালু বাই 100। এটা কেটে যাচ্ছে, তাহলে -4% আসছে। আমি বলেছি এইটা পার্সেন্টেজে বের হয়। -4% মানে 4% তার ক্ষতি হচ্ছে, যেটা অপশন নাম্বার সি তে আছে। এ যদি বি এর 3 গুণ কর্মক্ষমতাশীল হয় এবং বি এর থেকে 16 দিন কমে একটি কাজ শেষ করে, তাহলে এ ও বি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এই জাতীয় অঙ্ক কিছুক্ষণ আগে করা হয়েছে, এটাও তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবেই দেব। কেন একই টাইপের অঙ্ক এসছে, কেন দুটো অঙ্ক একই হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু এটাও হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকবে। এরকম অঙ্ক কিছুক্ষণ আগে করা হয়েছে। এ একটি কাজ 24 দিনে, বি ওই কাজটি 32 দিনে শেষ করে। তারা একত্রে কাজ শুরু করার কতদিন পর এ কাজ ছেড়ে চলে গেলে সম্পূর্ণ কাজটি 16 দিনে শেষ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এ 24 দিনে কাজ করে, বি 32 দিনে কাজ করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু, সেটা হচ্ছে 24 আর 32 এর লসাগু, অর্থাৎ 96। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এই 96কে আমি 24 দিয়ে ভাগ করলে 4 পাবো, 96কে 32 দিয়ে ভাগ করলে 3 পাবো। এই যে ফিগারগুলো পেলাম, এগুলো হচ্ছে প্রতিদিন এ কতটুকু কাজ করে এবং বি কতটুকু কাজ করে। আমি বলবো এ প্রতিদিন 4 ইউনিট কাজ করলে বি প্রতিদিন 3 ইউনিট কাজ করবে। বোঝা যাচ্ছে? তারা একত্রে কাজ শুরু করার কতদিন পর এ কাজ ছেড়ে চলে যাচ্ছে, যাতে করে সম্পূর্ণ কাজটা 16 দিনে শেষ হয়। দেখো, এ কাজ ছেড়ে চলে গেছে, বি কিন্তু কাজ ছেড়ে যায়নি। তার মানে বি, এই যে টোটাল 16 দিন কাজ হয়েছে, 16 দিন কাজ কিন্তু বি করেছে। বি প্রতিদিন 3 ইউনিট করে যদি কাজ করে, 16 দিনে বি কাজ করছে 48 ইউনিট। তাহলে বি এই 96 ইউনিটের মধ্যে 48 ইউনিট বি কাজ করছে। তাহলে বাকি কাজটা অবশ্যই এ করবে। বাকি কাজ কত? মোট কাজ থেকে বি এর করা কাজ যদি বাদ দিই, 48 ইউনিট কাজ এ করেছে। তার মানে এ এই 48 ইউনিট কাজটা করার পর ছেড়ে চলে গেছে। আমি এটা বলতে পারি, এ 48 ইউনিট কাজ করেছে, এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। প্রতিদিন যদি 4 ইউনিট করে কাজ করে, তাহলে 48 ইউনিট কাজ শেষ করতে এর 12 দিন সময় লেগেছিল। অর্থাৎ 12 দিনে 48 ইউনিট কাজ করার পর এ চলে গেছে। তাহলে আমি বলবো যে এ কাজটা 12 দিন পর ছেড়ে চলে গেছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের প্রশ্ন। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, এই জায়গায় বলেছে যে একটা পূর্ণ চৌবাচ্চা দুটি নল 40 ও 60 মিনিটে খালি হয়। একটা 40 মিনিটে খালি করে, একটা 60 মিনিটে খালি করে।
চৌবাচ্চার ক্যাপাসিটি কত, অর্থাৎ চৌবাচ্চায় কতটা জল ধরে, সেটা হবে 40 আর 60-এর লসাগু, সেটা হবে 120। এটা হচ্ছে চৌবাচ্চায় কতটা জল ধরে। আগের মতোই, আগের অঙ্কটার মতোই 120-কে 40 দিয়ে ভাগ করলে 3 পাবো, 120-কে 60 দিয়ে ভাগ করলে 2 পাবো। মানে প্রথম যে নলটা আছে সেই নল দিয়ে প্রতি মিনিটে 3 ইউনিট জল পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটা দিয়ে প্রতি মিনিটে 2 ইউনিট জল পূর্ণ হয়। প্রথম নল 10 মিনিট খোলার পরে দ্বিতীয় নল খুলেছে, তার মানে প্রথম নল শুধুমাত্র প্রথমে 10 মিনিট খোলা ছিল। প্রথম নল দিয়ে প্রতি মিনিটে 3 ইউনিট জল যদি ভর্তি হয় তাহলে ওই 10 মিনিটে 3 10-এ 30 ইউনিট জল ভর্তি হয়ে গেছে। এরপরে দ্বিতীয় নল খুলবো এবং দুজনে মিলে চালু থাকবে। দেখো 120 চৌবাচ্চার ক্যাপাসিটি, তার মধ্যে প্রথম নল 10 মিনিটে 3 10-এ 30 যদি ভর্তি করে দেয় তাহলে বাকি থাকবে 90 ইউনিট জল। এই 90 ইউনিট জল কারা ভর্তি করবে, এবারে দুজনে মিলে ভর্তি করবে, তার কারণ এখন দ্বিতীয় নলটাও খোলা হয়েছে। দুজনে মিলে প্রতি মিনিটে কতটা জল ভর্তি করবে, প্রথম নল ভর্তি করবে 3, দ্বিতীয় নল ভর্তি করবে 2, অর্থাৎ দুজনে মিলে প্রতি মিনিটে 5 ইউনিট করে জল কিন্তু ভর্তি করবে। প্রতি মিনিটে যদি 5 ইউনিট জল ভর্তি হয়, এই বাকি 90 ইউনিট জল ভর্তি করতে কত সময় লাগবে, তোমরা বলো 90-কে 5 দিয়ে ভাগ করলে 18 মিনিট। বোঝা যাচ্ছে, প্রতি মিনিটে 5 হলে 90 ভর্তি করতে 18 মিনিট সময় লাগবে। তাহলে আগে সময় লেগেছিল 10 মিনিট, এখন আরো সময় লাগছে 18 মিনিট, অর্থাৎ মোট সময় লাগবে 28 মিনিট, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, কোনো পরীক্ষায় ইংরেজিতে 43%, গণিতে 24% এবং উভয় বিষয়ে 13% ফেল করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? 10 সেকেন্ড সময় দেবো, সোজা অঙ্ক। সময় শেষ। এটা ইংরাজির ঘর, এটা গণিতের ঘর, এটা ইংলিশ, এটা ম্যাথ। 43% ফেল করেছে, 24% ফেল করেছে এবং উভয় বিষয় মানে এই দুজনের মধ্যে যে পার্টটা আসছে এখানে 13% ফেল করেছে। খেয়াল রেখো, এই তিনটেই ফেলে থাকতে হবে অথবা তিনটেই পাসে থাকতে হবে। এখানে যেহেতু তিনটেই ফেল বলেছে তাহলে আমাদের অঙ্কটা সুবিধে হলো। আমি বলবো শুধু এইটুকুনি অংশ, এটা মানে কি, এটা মানে হচ্ছে শুধু ইংরাজিতে। দেখো এই পুরোটা ইংরাজির ঘর, কিন্তু এর মধ্যে একটুখানি অঙ্কের ঘরও ঢুকে আছে। তাই আমি কি বলবো, শুধু ইংরেজিতে ফেল করেছে কত, তোমরা বলবে এই পুরোটা ছিল 43, তার মধ্যে এইটুকুনি হচ্ছে 13। 43 থেকে 13 যদি বাদ দিই আমি বলবো 30% শুধু ইংরেজিতে ফেল করেছে। একই রকম ভাবে শুধু অঙ্কে ফেল করেছে এই পার্টটা, টোটালটা অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে এখানে কিছু ইংরেজি ঢুকে আছে। তাহলে 24 হচ্ছে টোটাল অঙ্ক, সেখান থেকে আমি যদি 13 উভয় বিষয়ে বাদ দিয়ে দিই তাহলে 11% শুধু অঙ্কে কিন্তু ফেল করেছে। আমি এই যে ঘরটা, এটা তো ফেলের ঘর, তাহলে টোটাল ফেল কত করলো, তোমরা বলবে শুধু ইংরেজিতে 30, শুধু অঙ্কে 11 এবং উভয় বিষয়ে 13 ফেল করেছে। তাহলে মোট ফেল করেছে 54%। চেয়েছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে পাস সবসময় 100 থেকে এই ফিগারটাকে মাইনাস করবে। 100 থেকে 54 যদি বাদ দিই তাহলে 46% উভয় বিষয়ে পাস করেছে আসবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায়, এই তৃতীয় সংখ্যা আমি এখানে লিখছি, প্রথম আর দ্বিতীয় সংখ্যার কথা বলা হচ্ছে। তৃতীয় একটা সংখ্যার থেকে 20% কম, তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় প্রথম সংখ্যাটা এর তুলনায় 20% কম, অর্থাৎ প্রথম সংখ্যার মান হচ্ছে 80 এবং
আর একটা সংখ্যা 25% কম, তৃতীয় সংখ্যা যদি 100 হয় এর থেকে 25% কম অর্থাৎ 75 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। প্রশ্নে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম। দেখো এই জায়গায় একটা জিনিস মনে রাখবে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, ভাষার গন্ডগোল থাকে তাই আমি বলছি যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই ফিগারটাকে সবসময় নিচে বসাবে। এখানে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তুলনায়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার তুলনায় কত শতাংশ কম। এখানে তুলনা কার সঙ্গে করা হয়েছে? প্রথম সংখ্যার সঙ্গে। ভাষাটা দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত শতাংশ কম। দ্বিতীয় সংখ্যাটা কম বলেছে কার তুলনায়? প্রথম সংখ্যার তুলনায়। তাহলে এই যে প্রথম সংখ্যার তুলনায় কথা বলা হচ্ছে, তাই প্রথম সংখ্যা অর্থাৎ যেটা এখানে আছে সেটা নিচে বসবে। দ্বিতীয় সংখ্যাটা কত কম বলেছে, তাই আমি এটাকে আগে কম করে নেব। 80 আর 75-এর ডিফারেন্স হচ্ছে 5, এটা আমি উপরে বসাবো। পার্সেন্টেজ চেয়েছে তাই এখানে 100 আমি লিখবো। বোঝা যাচ্ছে? এটাকে জাস্ট কাটবো। 5 16 80, 4 4 16, 4 25 100, 25/4 অর্থাৎ 6.14%, যেটা অপশন নাম্বার ডি তে আছে। কিছু টাকা সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হয়, কত সময়ে ওই সুদের হারে আসল টাকার দ্বিগুণ হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। অঙ্কটা দুভাবে করা যায়। একটা প্রসেস, দেখো এখানে প্রথমে বলেছে 3 গুণ হচ্ছে, যত গুণ হবে সেখান থেকে 1 মাইনাস করব, বাই এখানে যত বছর দিয়েছে, সমান একই রকম ভাবে এখানে দ্বিগুণ বলেছে, যত গুণ বলেছে সেখান থেকে 1 মাইনাস করব, সময় চেয়েছে সেটাকে আমি x মনে করব। আবার বলছি, প্রথম লাইনের ডাটার দিকে যাবে, 3 গুণ বলেছে, যত গুণ বলবে সেখান থেকে সবসময় 1 মাইনাস বাই ওই লাইনে যত বছর আছে সেটা নিচে, সময়টা সবসময় নিচে থাকবে। আবার সমান চিহ্ন দেবে, দ্বিগুণ বলেছে, যত গুণ বলেছে সেখান থেকে 1 মাইনাস করব, কত বছরে সেটা আমি x করলাম। এটাকে জাস্ট সমাধান করতে, 2/20 সমান 1/x, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ 10 বছরে দ্বিগুণ হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। এটা একটা প্রসেস, মনে থাকবে না। চলো আমি সেকেন্ড প্রসেসটা বলি। কিছু টাকা, সেটা মনে করো 100, 3 গুণ হচ্ছে, 100 টাকা যদি 3 গুণ হয় তাহলে 300 টাকায় পরিণত হবে। ইন্টারেস্ট কত হচ্ছে? তোমরা বলবে 100 টাকা রেখে যদি 300 টাকা পাওয়া যায় তাহলে ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা। আমি দেখলাম এই 200 টাকা ইন্টারেস্ট পেতে গেলে 20 বছর লাগবে, ঠিক? এবার বলছে কত সময় ওই সুদের হারে আসল টাকার দ্বিগুণ হবে। আসল টাকা ছিল 100, এটা দ্বিগুণ হবে মানে 200 টাকায় পরিণত হবে। 100 টাকা যদি 200 টাকায় পরিণত হয় তাহলে ইন্টারেস্ট কত হবে? তোমরা বলবে 200 মাইনাস 100 সমান 100 টাকা। আমি দেখলাম 200 টাকা ইন্টারেস্ট পেতে গেলে 20 বছর সময় লাগবে। এখন বলছে এই 100 টাকা ইন্টারেস্ট পেতে চাইছি, তবে কত বছর লাগবে? এটাকে 2 দিয়ে ভাগ করে 100 আসে, তাই এটাকেও 2 দিয়ে ভাগ করে আমি বলবো 10 বছর সময় লাগবে, যেটা অপশন নাম্বার বি তে ছিল। পরের প্রশ্ন, সুরেশ 800 টাকা 6% হারে এবং নরেশ 600 টাকা 10% হারে ধার করলো, কত বছর পরে উভয়ের ঋণ সমান হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো সুরেশ 800 টাকা নিয়েছে, বছরে 6% ইন্টারেস্ট। 800 টাকা 6% মানে কত? তোমরা বলবে 6 আসতে 48 টাকা। তাহলে সুরেশ প্রতি বছরে 48 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। একই রকম ভাবে নরেশ 600 টাকার 10%, 600 টাকার 10% মানে 60 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে পার ইয়ার। নরেশ প্রতি বছর 60 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে, সুরেশ প্রতি বছর 48 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে। বলছে কত বছর পরে উভয়ের ঋণ সমান হবে? আমি মনে করছি x বছর পরে উভয়ের ঋণ সমান হবে, x এর মান বার করতে হবে। প্রতি বছরে সুরেশ যদি 48 টাকা করে ইন্টারেস্ট দেয়, x বছরে সুরেশ কত ইন্টারেস্ট দেবে? 48x টাকা।
যখন ফেরত দেবে তখন সুরেশ যে 800 টাকা ধার নিয়েছিল সেটা তো দেবেই, উল্টে এর যা ইন্টারেস্ট সেটাও শোধ করবে। তাহলে সুরেশকে দিতে হবে এই টাকাটা। নরেশ যখন শোধ করবে 600 টাকা তো তাকে শোধ করতে হবেই, প্লাস ইন্টারেস্ট শোধ করতে হবে। প্রতি বছরে নরেশ 60 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে, এক্স বছরে নরেশ 60x টাকা ইন্টারেস্ট দেবে। তাহলে নরেশকে মোট ফেরত দিতে হবে এই টাকা। এখানে বলেছে যে উভয়ের ঋণ সমান হবে। দেখুন সুরেশের ঋণ মোট এত যেটা শোধ করছে, নরেশের ঋণ এটা যেটা শোধ করছে, প্রশ্নে বলছে এটা নাকি সমান হবে। আমি দুটোকে সমান করে দিলাম। 60x এর দিকে 48x টাকে নিয়ে আসবো এবং 800 দিকে 600 টাকে নিয়ে চলে যাব। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আসবে 12x, এই দুটোকে বিয়োগ করলে আসবে 200, এটাকে 4 দিয়ে কাটো। তাহলে x এর ভ্যালু হবে 50/3 অর্থাৎ 16×2 x মানে কি, x বছর ধরেছিলাম, আমাকে x এর মান নির্ণয় করতে হতো, x এর মান বেরিয়েছে 16×2, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? 10 সেকেন্ডের প্রশ্ন, এর বেশি সময় এটার জন্য দেওয়া যাবে না। সময় শেষ। দেখো 20 লিটার মিশ্রণ ছিল, সেখানে দুধ ও জলের অনুপাত 5:3। এখান থেকে 4 লিটার তুলে নিলাম, অর্থাৎ এখন 16 লিটার থাকলো। এই 16 লিটারের মধ্যেও দুধ ও জলের অনুপাত কিন্তু 5:3 থাকবে। বোঝা যাচ্ছে? আমি দেখবো এই 16 লিটারের মধ্যে কতটা দুধ আছে কতটা জল আছে। 16 লিটারের মধ্যে দুধের পরিমাণ হবে 5/8, কেন 5:3 আছে মানে 5/8 দুধ হবে। 10 মিল্ক, 16-র মধ্যে 10 যদি মিল্ক হয় তাহলে 6 হবে ওয়াটার। বোঝা যাচ্ছে? তাহলে 10 দুধ আছে, 6 জল আছে এই 16 লিটারের মধ্যে। আমি এখানে মিল্কের পরিমাণ 10, ওয়াটারের পরিমাণ 6 লিখলাম। এবার বলেছে যে 4 লিটার তুলে নিয়েছিলে, এখন 4 লিটার তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশাচ্ছ। তুমি দেখছো যে তুলে নেওয়ার পরে দুধের পরিমাণ 10 ছিল, জলের পরিমাণ 6 ছিল। ওরা বলছে যতটা তুলে নিয়েছিলে ততটা আবার দুধ মিশিয়ে দাও। 4 লিটার তুলেছিলাম, 4 লিটার দুধ এখানে মিশিয়ে দিলাম। তাহলে দুধ আর জলের অনুপাত এখন হচ্ছে এইটা, প্রশ্নে এটাই চেয়েছে কত। 2 দিয়ে কাটো, 7:3 হবে, অর্থাৎ মিল্ক আর ওয়াটারের রেশিও 7:3, যেটা অপশন নাম্বার 1-তে আছে। দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কি কি? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দুটো সংখ্যা, একটা 6:7 দিয়েছে, আমি এটাকে 6x একটা সংখ্যা আর একটা সংখ্যাকে 7x মনে করছি। বলেছে প্রথমটার বর্গের সঙ্গে, প্রথমটা 6x ধরেছিলাম, তার বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টার বর্গ থেকে 42 বিয়োগ, দ্বিতীয়টা ছিল 7x, তার বর্গ থেকে 42 যদি বিয়োগ করি তাহলে প্রাপ্ত ফল সমান হয়, অর্থাৎ এটার মান আর এটার মান সমান হবে। সমান করে দিলাম। 6 6 36 x স্কোয়ার প্লাস 10, 7 7 49 x স্কোয়ার মাইনাস 42। 49-এর দিকে যদি 36টা নিয়ে আসি তাহলে হবে 13 x স্কোয়ার। 42টা যদি 10-এর দিকে নিয়ে যাই তার মান হবে 52। এটা কাটো, x স্কোয়ারের মান কত আসছে 4, অতএব x এর মান আসবে 2। পজিটিভ ভ্যালুটা নেবে, x এর মান 2, তার কারণ এখানে নেগেটিভ সংখ্যার কথা বলা নেই, তার মানে আমরা পজিটিভ সংখ্যাটাই নেব। এখানে বলেছে সংখ্যা দুটো কি কি, আমি সংখ্যা দুটো 6x আর 7x ধরেছিলাম, অর্থাৎ 6 7x, x এর ভ্যালু 2 আছে তাহলে 6 দুগুণে 12, x এর ভ্যালু 2 হলে 7 দুগুণে 14। তাহলে সংখ্যা দুটো 12 আর 14 হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে।
একটি বাঁদরের 60 ফুট লম্বা গাছে উঠতে কত সময় লাগবে যদি সে প্রথম মিনিটে 3 ফুট ওঠে এবং পরের মিনিটেই 2 ফুট নেমে যায়? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। পার্টিকুলারলি এই অঙ্কের উপর আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, পারলে এই ভিডিওটা দেখো, যত রকমের অঙ্ক হয় এই জাতীয় ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। কি বলা হয়েছে অঙ্কেতে, এই একটা 60 ফুট লম্বা গাছ আছে, একটা বাঁদর উঠছে, প্রথম মিনিটে 3 মিটার উঠছে 3 ফুট, আর দ্বিতীয় মিনিটে সে 2 ফুট নেমে যাচ্ছে। আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছি প্রথম মিনিটে যতটা ওঠে সেটা প্রথমে উপর থেকে মাইনাস করে নাও। প্রথম মিনিটে 3 ফুট উঠছে, 60 থেকে আগে 3 মাইনাস করে রাখো, তাহলে বাঁদরকে বলবে তোমাকে 60 উঠতে হবে না, তুমি 3 কম, 60 থেকে 3 কম মানে 57 ফুট ওঠো। 57 ফুট উঠতে বাঁদরকে বলা হচ্ছে। বাঁদর খুশি, কিন্তু বাঁদর কি করছে যে প্রথম মিনিটে 3 ফুট উঠছে তাই প্লাস দিলাম, দ্বিতীয় মিনিটে সে 2 ফুট নেমে যাচ্ছে, তাহলে এই 2 মিনিটে বাঁদরটা 3 মাইনাস 2 সমান 1 ফুট উঠছে, ওকে উঠতে বলা হয়েছে 57, তাহলে 1 ফুট উঠতে যদি 2 মিনিট সময় নেয় তাহলে 57 ফুট উঠতে কত সময় লাগবে? এটাকে 57 দিয়ে গুণ করা হয়েছে তাই এটাকেও 57 দিয়ে গুণ করে তুমি বলো 114 মিনিট সময় লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে এই পর্যন্ত উঠতে বাঁদরের 114 মিনিট সময় লাগছে। যাই এখানে উঠে গেল, ব্যালেন্স 3 ফুট আমি রেখে দিয়েছিলাম, এর পরের মিনিটে দেখো প্রতি মিনিটে 3 ফুট করে উঠছে, তাই পরের মিনিটেই সে এখানে উঠে যাচ্ছে। অর্থাৎ এই যে বাকি 3 ফুট রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি জানি বাঁদর এই পর্যন্ত উঠে গেলে তার পরের মিনিটে এই 3 ফুট কিন্তু উঠে যাবে, তাহলে এই বাকি 3 ফুট উঠতে বাঁদরের আরো 1 মিনিট সময় লাগবে, অর্থাৎ মোট সময় লাগবে 115 মিনিট, যেটা অপশন নাম্বার এ তে আছে। বোঝা যাচ্ছে? এবার কথা হচ্ছে তোমরা এখানে কেউ কেউ বলবে যে ও তো নেমেও যেতে পারে, নামবে না, তার কারণ দেখো প্রথম মিনিটে যদি ওঠে দ্বিতীয় মিনিটে নামছে, আবার যদি তৃতীয় মিনিটে, কেন প্রথমে উঠছে দ্বিতীয়টা নামছে, তৃতীয়তে উঠবে চতুর্থতে নামবে, পঞ্চমে উঠবে ষষ্ঠে নামবে, দেখো বিজোড় সংখ্যায় কিন্তু সে উঠছে আর জোড় সংখ্যায় নামছে। এখানে আমরা যখন গুণ করেছি এই জায়গাটায় 2 মিনিটে 1 ফুট, এই 2 কে যখন 57 দিয়ে গুণ করলাম দেখো এখানে কিন্তু জোড় সংখ্যা এসছে, বুঝতে পারছো? এই জোড় সংখ্যা যখন আসছে তখন আমি বলবো যে ও নামার কাজটা করেছে, এর পরে ওঠার কাজটা করবে। তাই তোমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে, আমরা প্রথমে প্রথম মিনিটে যতটা উঠবে সেটাকে মাইনাস করে নিয়ে বাকিটার ক্যালকুলেশন করব, যা হবে তার সঙ্গে আমি 1 মিনিট যোগ করব, কেন এখানে বলেছে প্রতি মিনিটে ওই ব্যালেন্স যে ডিস্টেন্সটা আছে সেটা বাঁদরটা উঠবে। স্বাভাবিকের 3/4 গতিবেগে কোনো ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছাতে 1.1-2 ঘন্টা দেরি হয়, স্বাভাবিক সময় কত? তোমাদের সময় শুরু এখন, এটাও 10 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। সময় শেষ। দেখো স্বাভাবিক বেগ আর এখন কত সময় লাগছে, বলেছে স্বাভাবিকের 3/4 গতিবেগে, অর্থাৎ স্বাভাবিক বেগ যদি 4 হয় তাহলে এখন বেগ হচ্ছে 3, এটা বেগ, বেগের রেশিও। বেগের রেশিও ঠিক উল্টো রেশিও হচ্ছে সময়ের রেশিও, আমি কিছুক্ষণ আগে বলেছি। ডিস্টেন্স যদি সমান থাকে, এটা যদি ফিক্স থাকে তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 1/t হয়, অর্থাৎ স্পিডের রেশিও টাইমের রেশিও উল্টো হয়। বেগের রেশিও 4:3, তাই সময়ের রেশিও হবে 3:4, অর্থাৎ স্বাভাবিক বেগে গেলে যদি 3 ইউনিট সময় লাগে তাহলে এখন লাগছে 4 ইউনিট সময়, তাহলে দেরি হচ্ছে কত? 1 ইউনিট সময়। কিন্তু এখানে বলছে দেরি হচ্ছে 1.1-2 ঘন্টা, 1.1-2 মানে কি 3/2 ঘন্টা। আমি দেখলাম দেরি হচ্ছে 1 ইউনিট, প্রশ্নে বলেছে 3/2 ঘন্টা। বলেছে স্বাভাবিক সময় কত, আমি দেখছি স্বাভাবিক সময় হচ্ছে 3 ইউনিট, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু কত? 1 এর ভ্যালু যদি 3/2 হয়, 3 এর ভ্যালু হবে 9/2 ঘন্টা, অর্থাৎ 4.1-2 ঘন্টা, যেটা অপশন নাম্বার এ তে আছে।
প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য সমান, ট্রেনটি প্ল্যাটফর্মকে যদি 1 মিনিটে অতিক্রম করে 90 কিমি পার ঘন্টা বেগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? সময় শুরু এখন। সময় শেষ। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান ট্রেনের দৈর্ঘ্য সমান আমি এক্স মিটার ধরে নিচ্ছি। কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে তাকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যেহেতু ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাই ট্রেনটাকে যেতে হবে কতটা? নিজের দৈর্ঘ্য এক্স প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ 2x মিটার ট্রেনটাকে যেতে হবে। এটা ঠিক। আমাকে বলেছে যে ট্রেনটার দৈর্ঘ্য কত অর্থাৎ এক্স এর মান কত। এখানে দেখো একটা জিনিস দিয়েছে যে ট্রেনের স্পিড হচ্ছে 90 কিমি পার ঘন্টা। 90 কিমি পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই, তবে 5-18 দিয়ে গুণ করতে হয়। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে আমি বলেছি কেন, একবার দেখে নিই। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-18 দিয়ে গুণ করব। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে ঠিক এর উল্টো অর্থাৎ 18-5 দিয়ে গুণ করব। বোঝা যাচ্ছে? তাহলে স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যদি 25 মিটার করে ডিস্টেন্স যায়, 60 সেকেন্ড বা 1 মিনিটে কত যাবে? 1 সেকেন্ডে 25 মিটার গেলে 60 সেকেন্ডে যাবে 25 ইন্টু 60 অর্থাৎ 1500 মিটার। বোঝা যাচ্ছে? 60 সেকেন্ড মানে কি? 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। আমি দেখলাম 1 মিনিটে 1500 মিটার যায়। কেন এটা বার করলাম? এখানে বলেছে ট্রেনটি প্ল্যাটফর্মকে যদি 1 মিনিটে অতিক্রম করে। আমি দেখলাম ট্রেনটা 1 মিনিটে 1500 মিটার যাচ্ছে, অর্থাৎ এই 1500 মিটার সে গেল নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আবার বলি, 1 মিনিটে 90 কিমি পার ঘন্টা বেগে ট্রেনটা 1 মিনিটে 1500 মিটার গেল, আমি এখানে বার করলাম। তার মানে ট্রেনটা তো প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। আমি জানি ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে যেতে হবে 2x মিটার। তার মানে এই 1 মিনিটে যেটা গেছে সেটার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঢুকে আছে। আমি জানি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। প্রশ্নের যেটা বের করছি সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা 1500 মিটার। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 750 মিটার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বোঝা যাচ্ছে? অনেকে এই জায়গাটা গন্ডগোল করো। কোনো ট্রেন যখন এই একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন যখন ক্রস করছে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পুরোটাই যেতে হবে, যেটা হচ্ছে 2x মিটার। এবার 1 মিনিটে যেহেতু অতিক্রম করেছে, 1 মিনিটে 1500 মিটার যে যাচ্ছে, এই 1500 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরা আছে। আমি জানি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2x মিটার, এখান থেকে বার করছি 1500 মিটার। তাহলে 2x এর ভ্যালু 1500 হলে x এর ভ্যালু 750 হবে। শেষ প্রশ্ন দেখো আজকে, 1 + 2 + 3 এরকম করে এটার মান কত? এটার জন্য 20 সেকেন্ড সময় আমি দেব। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো আমরা একটা ফর্মুলা জানি, 1, 2, 3 পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল n পর্যন্ত, এটার মান হচ্ছে n × n + 1/2। পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n + 1/2। এটা মনে রাখো। এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত দেখো জিনিসটা কিন্তু একই আছে। 1, 2, 3 থেকে 49, 1, 2, 3 থেকে 49, এটাকে এক্সট্রা রেখে দাও যেরকম আছে। আমি দেখলাম এই পার্টটা আর এই পার্টটা সমান। আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই পার্টটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি। ঠিক? এবার এই জায়গায় দেখো 1, 2, 3 করে 49 পর্যন্ত, এই শেষ সংখ্যাটাকে আমি n ধরব। আমি এই ফর্মুলায় ফেলবো, 2 যেরকম আছে সেরকম লিখবো। এটার মান হচ্ছে n × n + 1/2, যেখানে n এর মান হবে 49। এই 2 আর 2 কেটে দাও।
আর এখানে এক্সট্রা 50 পড়ে আছে যেরকম সেরকম ফেলে রেখে দেবো। n এর মান 49 আমি বসালাম, 49 প্লাস 1 প্লাস 50 ছিল, তাহলে এই জায়গায় 49 ইন্টু 50 প্লাস 50 থাকছে, এখান থেকে 50 কমন নাও তাহলে পড়ে থাকবে 49 প্লাস 1, তার মানে 50 ইন্টু 50, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 2500, যেটা অপশন নাম্বার বি তে আছে। বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।